আমাদের আজকের আমন্ত্রিত অতিথি জবান সম্পাদক জনাব রেজাউল করিম রনি। জনাব রেজাউল করিম রনি, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জনাব রেজাউল করিম রনি, আপনি তো বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতিতে কিছু কিছু চেঞ্জ এবং কিছু কিছু ঘটনা আমার কাছে বিশেষ করে একটু মনে হচ্ছে যে নতুন কিছু ইঙ্গিত নিয়ে আসছে কিনা। এবং এর মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং ঘটনা হলো যে এনসিপি যে খুব একটা শক্তিমত্তা সম্পন্ন দল, তা কিন্তু হয়তো অনেকেই মানবেন না, আমি নিজেও মনে করি না। সেই দলে লোকজন যোগ দিচ্ছে। আজকেও দেখলাম প্রায় 44 জন আপ বাংলাদেশ, এবি পার্টি, হ্যাঁ, এই সমস্ত জায়গা থেকে এসে সেখানে যোগ দিল। এর মধ্যে দেখলাম তারা চট্টগ্রামে গেল, যে চট্টগ্রামের যিনি সাবেক মেয়র ছিলেন মঞ্জুর আলম, তার বাসায় ওনার সঙ্গে দেখা করলেন। পরে একটা মিডিয়াতে দেখলাম যে মঞ্জুর আলম নাকি চট্টগ্রামে এনসিপির প্রতিনিধি হিসাবে, এনসিপি মনোনীত প্রার্থী হিসাবে ইলেকশন করবেন। মাঝখানে আরেকটা আওয়াজ আমরা শুনতে পেলাম, যদিও এটা যাকে নিয়ে তিনি অস্বীকার করেছেন, যে উনি নাকি এই রুমিন ফারহানাকে তাদের দলে ভেড়ানোর চেষ্টা করছেন। যদিও রুমিন ফারহানা এটাকে প্রত্যাখ্যান করেছেন যে না, এই ধরনের কোনো ঘটনা তার সঙ্গে ঘটেনি। কিন্তু এই যে একটা প্রবণতা, আজকে আবার দেখলাম যে নাহিদ ইসলাম বলছেন যে ছাত্রলীগ ছাত্রলীগ হলেও কোনো সমস্যা নেই, সবার জন্য তাদের দ্বার উন্মুক্ত, কেবল ফ্যাসিবাদের দোষর না হলেই চলবে। তো এই যে বিষয়গুলো, এই যে আমন্ত্রণ গুলো, অনেকগুলো ইস্যু অলরেডি আপনি বলছেন। আমি সংক্ষেপে অল্প অল্প করে আলাপ করি। এই যে এনসিপির নতুন করে যারা আসতেছে, এরা তো আগে এনসিপির সাথে ছিল, তারপরে তারা বের হয়ে গিয়ে আপ বাংলাদেশ করলো, হ্যাঁ, তারপরে আবার বিভিন্ন দলে 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 গেল, আবার তারা আবার এনসিপিতে ব্যাক করছে। এবং এটাকে একটা বড় ঘটা করে প্রচার করা, অনুষ্ঠান করা, হ্যাঁ, তারা যেটা করে আর কি সবসময়, হ্যাঁ, সবসময় হাইপ তোলার চেষ্টা করে যে কোনো ইস্যুকে। এইটা এটা এটা কোনো সফলতা না। প্রথম কথা হলো এটা ব্যর্থতা। কোন ব্যর্থতা? তারা যে রাজনৈতিক মডেলটা বাংলাদেশে অ্যাপ্লাই করছিল, এটাকে বলে ফতেল্লা গুলেন মডেল। এটা গুলেনিস্ট মডেল হিসাবে বিখ্যাত। এটা এরদোয়ানের গুরু ফতেল্লা গুলেন, এটা গুলেনিস্ট মডেল টার্কিতে ফেল করছে। আপনার এরদোয়ানও এখন এই লাইনে নাই, কিন্তু তারা এটা বাংলাদেশে অ্যাপ্লাই করার চেষ্টা করছিল। সেটা কি? সেটা হলো দুইটা ধারা। প্রথম হলো এডুকেশন সেন্টার এবং বিভিন্ন প্রতিষ্ঠান এস্টাবলিশমেন্ট তারা দখল করবে। আর একটা হলো তাদের আদর্শটা একই রকম থাকবে, কিন্তু সেটার অনেকগুলো দোকান বা অনেকগুলো পকেট তারা খুলবে। যেখানে ইসলামিক দরকার সেখানে ইসলামিক খুলবে। যেমন কওমি মাদ্রাসায় জামাত কাজ করে, হ্যাঁ, এখন কওমিদের একটা অংশ জামাতের ব্যাপারে সফট আপনি দেখতে পারবেন। সেকুলারদের মধ্যে একটা অংশ আছে, হ্যাঁ, চরম নাস্তিক, দেখলে মনে হবে যে আপনার গাঁজা ছাড়া আর কিছু খায় না, কিন্তু জামাতের সমর্থক আপনি পাবেন, অবাক হওয়ার কিছু নাই। হ্যাঁ, ফলে এরকম বিভিন্ন স্কুল খুলে রেখে সমাজে, কিন্তু যখন পলিটিক্যাল ক্রাইসিস হবে বা পলিটিক্যাল ন্যারেটিভের দরকার হবে, বয়ানের দরকার হবে, একই বয়ান ইকো করা বিভিন্ন কর্নার থেকে যখন একটাই ভয়েস ইকো হবে, তখন এটাকে অনেক মনে হবে, তখন এটাকে মেজরিটি মনে হবে, এটাকে মূল ধারা মনে হবে। এই ফতেল্লা গুলিনিস্ট মডেলের কারণে এই একই রকম পলিটিক্যাল ইসলামের আদর্শকে বিভিন্ন স্কুলে, বিভিন্ন পকেটে, বিভিন্ন দোকানে ভাগ করে ছড়াই দেওয়া হয়েছিল। কিন্তু এটা ফেল করছে কিভাবে? ফেল করছে বিগত ইউনূস সরকারের আমলে, স্টেটের ভিতরে স্টেট এবং তাদের ভিতরে যে ক্ষমতার কামড়াকামড়ি, হ্যাঁ, সেটার কারণে এই ঐক্যটা টিকে নাই। যেমন এনসিপি থেকে আপ বাংলাদেশের এরা বের হয়ে গেছিল কেন? এর মূল দ্বন্দ্বটা ছিল, যেটা এনসিপির নেতারাই আমাকে বলছে, যে সচিবালয়ে পদ দখল করার ক্ষেত্রে, পদ ভাগাভাগির ক্ষেত্রে তারা একচেটিয়া নিজেদের লোক, মানে জামাত শিবিরের লোক একচেটিয়া নিয়ে যাচ্ছিল। সেটা এনসিপি কিছুটা ঠেকাইয়া নিজেদের, হ্যাঁ, কিছু অন্য ধারার লোকজনকেও তারা মানে রাষ্ট্রীয় পদে আনতে চেয়েছে। ওই জায়গায় কনফ্লিক্টের কারণে এরা বের হয়ে গেছে। হ্যাঁ, এটা একটা মানে ওয়ান অফ দা মেজর ছিল। আর অন্যান্য কারণ থাকতে পারে, সেটা, হ্যাঁ, সেটা তারা ভালো বলতে পারে। কারণ যাই থাকুক, গত সরকারের আমলে তাদের এই নেক্সাসটা ফেল করছে। ফেল করার কারণে দেখবেন যে নাহিদ ইসলাম বলছিল যাদের ইতিহাসের দায় আছে তাদের সাথে কোনো জোট হবে না, বইলা তারা জামাতের সাথে জোটে চলে গেছে। জোটে যাওয়ার মধ্য দিয়ে এনসিপির প্রতি মানুষের যে ট্রাস্ট ছিল, মানুষের যে একটা হোপ ছিল, গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আসছে, হ্যাঁ, তরুণরা, হ্যাঁ, নতুন বন্দোবস্ত, কত কথা শুনছি না আমরা, এগুলো সবগুলো বাকোয়াজিতে পরিণত হয়েছে। এগুলো সবগুলোর ব্যাপারে মানুষ যে পরিমাণ আশাবাদী ছিল, তার 3 ডাবল হতাশ হয়েছে। এখন সেই হতাশাকে
তারা তো নির্বাচনে 6টা আসন পাইয়া পূরণ করতে পারে নাই। এখন যে নতুন করে তারা ঘটা করে এই যে ফেরত আনতেছে তারা, সেটাকে আমি বলতে এই মনে করতেছি এই ফতেল্লাহ গুলেন মডেলের পরাজয়। এটা সম্ভব না, এটা প্রিম্যাচিওর ডেলিভারি দিয়ে ফেলছিল তারা। হ্যাঁ, তারা আগেই আপনার এটা বোঝা গেছিল, মানে এনসিপিও যাহা, জামাতও তাহা, হ্যাঁ, আপ বাংলাদেশও তাহা, হ্যাঁ, ফরাদ মোজারও তাহা, শহীদুল আলমও তাহা, বদিউল আলম মজুমদারও একই টোন। হ্যাঁ, ফলে এই যে আপনার এই যে তারা যে, হ্যাঁ, আপনার বিভিন্ন রঙে, হ্যাঁ, নন পলিটিক্যাল এনজিও লর্ডসটা মিলা যে একটা বিশাল সার্কেল বা ছক গইরা তুলছিল, এই পুরা ছকটা রিভিল হয়ে গেছে। কারণ আমরা 111-এর সময় এরকম সংস্কার সংস্কার জিকির দেখছি। ফলে এই পুরা জিনিসটার ফেলিং হিসাবে এখন দেখতেছে আলাদা দোকান খুলে তো লাভ নাই, দোকানে তো কাস্টমার নাই, দরকার কি দোকানের, দোকান বন্ধ, আয় বড়, সবাই একসাথে হয়ে যায়। ফলে এটাকে তারা যেভাবে সেলিব্রেট করতেছে, এই সেলিব্রেশনটা দেখা, হ্যাঁ, আপনার ওই ওরা যেভাবে হাইপ তুলে যে কোনো বিষয় নিয়ে, ওরকম হ্যাঁ উতলা হওয়ার কিছু নাই। এবং যে লোকগুলো বিভিন্ন জায়গা থেকে আসতেছে, সেই লোকগুলোর পলিটিক্যাল ট্র্যাক রেকর্ড খুবই জঘন্য। হ্যাঁ, 2-4 জন বাদে মোটা দাগে খুবই জঘন্য। মানে তারা বিভিন্ন সময় তাদের কাজকর্মের ক্ষেত্রে কোনো কনসিস্টেন্সি পাবে না, এটা একটা। আরেকটা হলো নাহিদ ইসলাম এখন যে কথাটা বলছে যে যারা আওয়ামী লীগ করে কিন্তু ফৌজদারি অপরাধ করে নাই তাদেরকে এনসিপি তে স্বাগতম। আপনি বলেন এই কথাটা যদি ছাত্র দলের রাকিব বলতো, এই কথাটা যদি বিএনপির কোন নেতা বলতো, আজকে কি হইতো? দেশে আজকে কিয়ামত হয়ে যেত, কিয়ামত 2.0 নামাই ফেলতো তারা। অথচ তারা বলতে, তার মানে তাদের সাথে থাকলে, আপনি আর তখন ফেসিবাদের দূষণ না। এখানে আমার একটা প্রশ্ন, যে এই যে আপনি বললেন, যদি এই নাহিদ ইসলামের কথাটা যদি ছাত্র কেউ বলতো, তাহলে সেটা নিয়ে কিয়ামত হয়ে যেত। কিয়ামত তো হতো কেন? কারণ তাদের সে প্রচারটা মাধ্যমটা আছে, তারা সেভাবে এটাকে মানুষের মধ্যে খাওয়াইতে পারত। যে যে সোশ্যাল কাজটা, যে মিডিয়া। খাওয়ানোর কাজটা এনসিপি করতে পারে অথবা শিবির করতে পারে, সেই কাজটা ছাত্রদল কেন পায় না এত বড় দল হওয়া সত্ত্বেও, অথবা বিএনপি কেন ছাত্রদল পায় বা না? বিএনপি পারে না, বিএনপি পারবে না, জীবনেও পারবে না। কারণ ছাত্রদল বিএনপিতে দেখবেন যে ধরেন একই বিষয়ে 4 রকম মত আছে, 4 রকম ওপিনিয়ন দেয়। হ্যাঁ, এটা বিএনপির রাজনীতির ক্ষেত্রে এটা দেখবেন যে অনেক রকম ডিফারেন্ট হবে। আর এগুলো হলো একটা মতাদর্শপন্থী এক কথা, সবাই একই বয়ান। দেখবেন জুলাই সনদ দিয়া বিএনপি যে এগুলো যে 16টা রহিতকরণ করছে, এগুলো যে পরে বিল আকারে আনবে, এ কথা কিন্তু কেউ বলতেছে না। এনসিপি, জামাত, বুদ্ধিজীবী সব একই টনে যায় বিএনপি স্বৈরাচার হয়ে গেছে, বিএনপি গুম আইন বাদ দিয়ে দিছে, বিএনপি মানবাধিকারের বিরুদ্ধে চলে গেছে। এগুলো যে আরো যাচাই বাছাই করে আরো সুন্দরভাবে আনা হবে, এই কথাটা যে বলা হচ্ছে নো, এই কথা একই কথা বলতেছে তারা। ফলে আরেকটা হলো ছাত্র দল, এটা তো এই ধরনের কোনো ক্যাডার ভিত্তিক অর্গানাইজেশন না। এখানে মানুষ রাজনীতি করে, ব্যক্তি ইমেজ ধরে রাজনীতি করে, অনেকে নিজেকে, হ্যাঁ, আপনার বড় করার চেষ্টা করে। কিন্তু এখানে সংগঠনই হলো, এটা হলো সংঘতন্ত্র। আর বিএনপির মধ্যে এটা হলো ব্যক্তিতন্ত্র। হ্যাঁ, এই জন্য দেখবেন যারা একটা বড় ভাই পাইলে ভাইয়ের পিছনে ছুটে, হ্যাঁ, একটা শেল্টার খুঁজে। তো এইভাবে হয়, এখানে কোরাম তৈরি হয়ে যায় খুব সহজেই। আর এখানে ওরকম, এখানেও কোরাম আছে কিন্তু এই কোরামটা ডমিনেন্ট না, সংঘতন্ত্রটা ডমিনেন্ট। দুইটা রাজনীতির ধারা আলাদা, এই কারণে হয়। ফলে নাহিদ ইসলাম আজকে যে কথাটা বলতেছে, আমরা যখন বললাম যে আওয়ামী লীগ যারা সমর্থন করে, সমর্থন করা মানে অপরাধী না, সে হয়তো একটা ভুল চিন্তা করে বা এই চিন্তাটা হয়তো আমরা অপছন্দ করতে পারি, কিন্তু তাকে ভিকটিম বানানো যাবে না, তাকে তার মানবাধিকার লঙ্ঘন করা যাবে না, তাকে হেনস্থা করা যাবে না, তাকে মিথ্যা মামলা দেওয়া যাবে না। তখন কিন্তু আমাদের এই কথাটাকে তারা বিরোধিতা করছে, জুলাই গাদ্দার বলছে, আমাদের নানা রকম কথা বলছে। আজকে দেখেন তারা আইসা, হ্যাঁ, রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য তারা আজকে আওয়ামী লীগ ভিড়ানোর একটা, হ্যাঁ, ওপেন ঘোষণা দিয়ে বসে রয়েছে। এই যে রাজনীতিটা, এই রাজনীতিটাই হলো মুনাফিকের রাজনীতি। এই রাজনীতির টেন্ডেন্সিটা হলো ফ্যাসিবাদী টেন্ডেন্সি। মানে আমার সাথে থাকলে আপনি জঙ্গিও না, আপনি ফ্যাসিস্টও না, আপনি কিছুই না, আপনি সহি। আর আমার সাথে না থাকলে আপনার চরিত্র রাখা যাবে না। একটা কথা বলে, এই যে তারা বললো যদি ছাত্রলীগ করলেও আসতে পারবে যদি তারা ফ্যাসিবাদের দোষর না হয়, ফ্যাসিবাদের সহচর না হয়। তা আমার প্রশ্নটা হলো, কে ফ্যাসিবাদের দোষর, এটা মাপবে কে? রাইট। হ্যাঁ, আরেকটা হলো যে ধরেন 15 বছরের কথা বাদ দেন, জুলাই গণ অভ্যুত্থানে এই সিদ্ধান্তটা, ছাত্রদের উপর হামলা করার সিদ্ধান্তটা, এটা তো আওয়ামী লীগের একটা সাংগঠনিক সিদ্ধান্ত ছিল, সবাই সেটা মানে নাই, কিন্তু সাংগঠনিক সিদ্ধান্ত ছিল। ফলে আপনি কাকে ফ্যাসিবাদের দোষর আর কাকে ফ্যাসিবাদের দোষর না, এটা আপনি আলাদা করবেন কেমনে? আপনি একদম রাইট প্রশ্ন করেছেন। ফলে সাংগঠনিক ভাবে যতক্ষণ না পর্যন্ত আপনি এটা একটা টোটাল রিকনসিলিয়েশন, আমরা যেটা বললাম যে পুরা জবাবদিহিতার আওতায় যখন না আনবেন সবাইকে, যে কে কোন লেভেলের অপরাধী, কে কোন লেভেলের সমর্থক, এটা যখন আপনি টোটালটা একটা এই রিকনসিলিয়েশনের প্রক্রিয়া না আনবেন, ততক্ষণ পর্যন্ত আপনি তো এটা নির্ধারণ করতে পারবেন না
কে ফ্যাসিবাদের কোন লেভেলের দোষর আর কে সাধু। কারণ এটা তো সাংগঠনিক নির্দেশনা ছিল আওয়ামী লীগের, সবার প্রতি, অঙ্গ সংগঠনের প্রতি, যে এদের মোকাবেলা করো। সাংগঠনিক ভাবে এটা নির্দেশ দিচ্ছিল শেখ হাসিনা। ফলে এখন আপনি যদি আপনার প্রয়োজনে, হ্যাঁ, যদি আপনার সাথে আছে তাইলে আর সে দূষণ না, হ্যাঁ, না হলে সে দূষর। এই যে রাজনীতিটা, এটা খুবই ভয়ঙ্কর রাজনীতি। এই রাজনীতি আমরা অতীতে দেখছি। এই রাজনীতি ধরেন যদি, হ্যাঁ, বিএনপি বা জামাত করতো, যদি আওয়ামী লীগকে সমর্থন করতো বা আওয়ামী লীগের, হ্যাঁ, আওয়ামী লীগকে চাঁদা দিতই করতো বা আওয়ামী লীগের সাথে তাল মিলিয়ে চলতো, তাইলে আর সে রাজাকার থাকতো না বা তখন সে আর বিরোধী থাকতো না। তো ফলে এই যে টোটালিটেরিয়ান অ্যাপ্রোচ, এইটা আরেকটা হইলো, আরেকটা বিখ্যাত আপনার বক্তব্য আছে, এটা হলো আপনার বিখ্যাত দার্শনিক হান্না আরেন্ট বলছিল, এটা বাংলাটা হইলো ভালো ফ্যাসিস্ট এবং খারাপ ফ্যাসিস্ট। এটার মধ্য থেকে তুমি যখন একটা ভালো ফ্যাসিস্ট বাইসা নাও, তখনও তুমি একটা আসলে ফ্যাসিস্টই বাইসা নিলা। মানে আপনি যদি আওয়ামী লীগের বিরোধী হন, আওয়ামী লীগের চিন্তার বিরোধী হন, তাহলে চিন্তারে বিরোধিতা করতে হবে আপনার। আপনার এটা সুযোগ নাই যে অমুক ভালো আওয়ামী লীগ তমুক খারাপ আওয়ামী লীগ, এটা একটা ভণ্ডামি। ফলে ক্লাসিক্যালি ফ্যাসিবাদ তো শুধুমাত্র একটা অর্গানাইজেশন না, এটা তো একটা চিন্তাও থাকে, এটা তো একটা মতাদর্শও থাকে। তো ফলে তাদের এই আওয়ামী বিরোধিতা যে একটা ভণ্ডামি, এইটা আজকে তাদের এই পজিশনের মধ্যে দিয়ে পরিষ্কার হইলো। আরেকটা হইলো বিএনপি সরকারের যে একটা পপুলিস্ট দাবি নিচ্ছে যে নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে। নো, এটা বিরোধিতা তারা আগে করছিল, অপোজিশন রাইট ছিল। নির্বাহী আদেশে কেন আপনি একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবেন, যেটা আওয়ামী লীগ করছে জামাতের ক্ষেত্রে? অবশ্যই আওয়ামী লীগের ব্যাপারে একটা টোটাল রিকনসিলিয়েশন লাগবে, কারণ আওয়ামী লীগের লোকজনের সামাজিক মর্যাদা, মানবিক মর্যাদা তো আপনার রক্ষা করতে হবে। একই অন্যায়, একই আচরণ যদি আপনি করেন যেটা আওয়ামী লীগ জামাতে করছে, বিএনপির প্রতি করছে, তাহলে আপনার সাথে এদের তফাৎ কোথায়? এদের কোনো তফাৎ নাই। এরা নতুন বন্দোবস্তের কথা বললে এই আওয়ামী মডেলের রাজনীতি করতেছে, এটা বারবার দেখা যাচ্ছে, প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যাচ্ছে। জি জি। আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন এদের মুখে আসছে যে সরকারের 2 মাস হলো, এই 2 মাসের মধ্যে আমরা দেখছি যে সরকার তার সাফল্য প্রচারের জন্য গতকালকে থেকে মোটামুটি প্রেস কনফারেন্স করলো, এবং বিভিন্ন পত্রপত্রিকা, বিভিন্ন মিডিয়াতে, টেলিভিশন মিডিয়াতে দেখলাম যে প্রেস সেক্রেটারি একটা চিঠি দিল যে এটা স্ক্রলে আপনারা দিবেন। তো এই যে বিষয়গুলো, এগুলো এভাবে প্রচার এগুলো কি টোটাল আসলে সরকারের সাফল্যকে প্রতিষ্ঠিত করে? না, করে না। এগুলো টোটাল ননসেন্স। হ্যাঁ, এগুলো কোনো দরকার নাই, এবং এগুলো মানুষকে বিরক্ত করা, এই ধরনের প্র্যাকটিস। যখন সরকারের 60 দিনের সফলতা কি, এটা কে বলবে? এটা জনগণ বলবে। 60 দিনে সরকার কি উপকার পাইছে? জিনিসপত্রের দাম কমছে কিনা, তেলের ভোগান্তি কমছে কিনা, ঘুষ ছাড়া চাকরি হয় কিনা, হ্যাঁ, জননিরাপত্তা আছে কিনা, পুলিশের সেবা পাচ্ছে কিনা, এটা জনগণ বলবে। আপনার তো ডুলপিরান, আপনি হ্যাঁ পরিকল্পনা নিচ্ছেন, স্ট্যাবিলিটি আনার চেষ্টা করছেন, আপনি এগুলি বলতে পারেন। আরেকটা হলো বিএনপি 60, এটা এই মানে আপনার এই যে প্রাইম মিনিস্টারের যে প্রেস টিম, তারা বলতেছে যে এটা অবিস্মরণীয় অর্জন। 60 দিনে অবিস্মরণীয় অর্জন, এটা জনগণ বলবে। হ্যাঁ, নিশ্চয়ই অনেক ভালো পদক্ষেপ আছে, অনেক ভালো উদ্যোগ আছে, সেটা দেখা যাচ্ছে। সেটার ফল জনগণ হাতে নাতে পাওয়ার আগ পর্যন্ত এইভাবে বলাটা, এটা অশোভন, এটা গণতান্ত্রিক রাজনীতি না। বরং জবাবদিহিতার স্কোপ গুলো খোলা রাখতে হবে। এটা আমি মনে করি যে এটা খুবই অদরকারি কাজ হয়েছে, অবিবেচকের মতো কাজ হয়েছে, এটা বলা উচিত না। 1 নাম্বার। আর 2 নাম্বার হলো বিএনপির মূল সমস্যা কি? মূল থ্রেটটা হইলো এই যে পলিটিক্যাল সোসাইটি এবং পপুলিজম। মানে হইলো এই যে তথাকথিত সুশীল সমাজ এবং জনপ্রিয়তাবাদ, এই যে হাইপ তুলে ফেলা, কথায় কথায় প্রোপাগান্ডা ছড়ায় ফেলা, লক্ষ লক্ষ ফটো কার্ড বানানো, আমাদের প্রত্যেকটা বক্তব্যকে আপনার ভিলিফাই করা, আমাদের সমাজে, হ্যাঁ, ভিলেন হিসাবে হাজির করা, হ্যাঁ, কথায় কথায় ট্যাগ দেওয়া, এই যে কালচার। এবং সিভিল সোসাইটির এখন যারা জামাতের পাশে গিয়ে দাঁড়াচ্ছে, এরা যে জামাত হয়ে গেছে এ কথা বলা যাবে না, এরা কেউ জামাত হয় নাই। সিভিল সোসাইটি বা পলিটিক্যাল সোসাইটি সবসময় ক্ষমতার পার্ট আকারে ফাংশন করতে চায়। এখানে আওয়ামী লীগের আমলেও ছিল, তত্ত্বাবধায়কের আমল তো পুরাটাই ছিল। হ্যাঁ, এখন বিএনপির সাথে তাদের সামহাও কোনো নেগোসিয়েশন হচ্ছে না। বিএনপি সামহাও এই নন পলিটিক্যাল অ্যাক্টরদেরকে ক্ষমতার ভাগ দিচ্ছে না। এই কারণে তারা আজকে বড় অংশে এই ধরনের আলটা ফ্যাসিস্ট, ধরেন একটা উদাহরণ দেই, একজন বুদ্ধিজীবী ধরেন ফরহাদ মজার, সে কুষ্টিয়াতে যে একজন লোককে পিটে মারা হইলো এইভাবে, তার পুরানা ভিডিওর ক্ষুদ্র অংশ ছড়াইয়া, মব উস্কাইয়া, সে এটার বিরোধিতা করছে। এখন এই ধরনের মব উস্কানো সেন্টিমেন্টের রাজনীতি, মুসলিম সেন্টিমেন্টের রাজনীতি করে কে? যে দল করে, সে আবার সেই দলের প্রোগ্রামে যাচ্ছে, সেই দলকে পলিটিক্যালি, হ্যাঁ, এন্ডোর্স করতেছে, সেই দলকে নিয়ে জুলাই বিপ্লবের স্বপ্ন দেখতেছে, আবার সেই ঘটনারও বিরোধিতা করতেছে। তার মানে এবং মামলায় গ্রেফতার হচ্ছে কারা? মামলায় গ্রেফতার হচ্ছে কিন্তু সেই দলেরই নেতা কর্মী যারা হামলা করছে,
দেখা যাচ্ছে যে সেই দলের নেতাকর্মী। এবার আপনি বুদ্ধিজীবী হিসেবে এই ঘটনার বিরোধিতা করতেছেন, কইরে আপনি নিজের মুখ রক্ষা করতেছেন, কিন্তু যারা এই ধরনের রাজনীতি করে, যারা এই ধরনের ধর্মীয় সেন্টিমেন্ট উস্কায় দিয়ে মানুষ হত্যার রাজনীতি করে, যারা এই ধরনের আপনার কমিউনাল পলিটিক্স করে, আপনি সেই রাজনীতিকে বিপ্লবী রাজনীতি মনে করে আপনি তাদের পক্ষে যাচ্ছেন, তাদের যুক্তি তৈরি করছেন, তাদের বুদ্ধিবৃত্তিক ভাবে শক্তিশালী করছেন। তাহলে কি লেভেলের ভণ্ড দেখেন, চিন্তা করেন কি লেভেলের ভণ্ড। এটা তালমাটের সাথে কোনো মতাদর্শগত ব্যাপার নেই, পুরাটাই হলো ধান্দাগত ব্যাপার, পুরাটাই হলো আপনার ভাগ বাটোয়ারার ব্যাপার। আজকে যদি এই ধান্দা বিএনপি ছুইরা দেয়, সে বিএনপির পক্ষে মতামত করবে, সে বিএনপির দালালি করবে। সামহাও বিএনপি এই ভণ্ড সুশীল সমাজকে ক্ষমতার শেয়ার দিতে রাজি হয় নাই। এই কারণে বড় অংশে তারা দেখবেন আজকে একটা সেকুলার ডানপন্থার পাশে গিয়ে দাঁড়াচ্ছে, যেটা একটা ডেঞ্জারাস ফেনোমেনা। এটা একটা নতুন পোলারাইজেশন আমি দেখতে পাচ্ছি সমাজে। এটা একটা, আরেকটা হলো পপুলিজম, এই সোশ্যাল মিডিয়া, এই আপনার ধরেন বট বাহিনী এবং কথায় কথায় ফটোকার্ড ছড়ানো, মানুষের চরিত্র হরণ করার এই যে আয়োজন, এইটা এইটা বিএনপির ব্যাপারে, এই ধরেন বিএনপির ব্যাপারে প্রত্যেকটা ইনফরমেশন জনগণ ভুল পাচ্ছে। তেল নিয়ে ইনফরমেশন, আজকে একটা খবর বের হয়েছে সকালবেলা যে অকটেনের উৎপাদন এত বেশি, উপচায় পড়তে সরকার কিনতেছে না। আজকে পরে সরকার কর্তৃপক্ষ বললো, হ্যাঁ আপনার পেট্রো বাংলা বললো যে এটা মিথ্যা কথা, সরকার কিনতেছে। হ্যাঁ, তার মানে কোনো ইনফরমেশন কিন্তু আপনি রিলাই করতে পারবেন না। ইভেন মেইন স্ট্রিম মিডিয়ার মতো করে ফটোকার্ড ছাপা হয় যুগান্তরের নামে, যমুনার নামে, হ্যাঁ কালের কণ্ঠের নামে, বা আপনার কালবেলার নামে, ওই গ্রাফিক্স ওই কালার টোন ব্যবহার করে ফটোকার্ড দিয়ে আপনার ভুয়া খবর ছড়ানো হয়। মানুষ তো এগুলো বিশ্বাস করে, বিপুল লোক এগুলো বিশ্বাস করে। ফলে এইভাবে, আর সরকার মানেই খারাপ, হ্যাঁ এটা তো ধরেন আওয়ামী লীগের আমল থেকে আমরা দেখে আসছি। ফলে বিএনপি কে ভিলিফাই করা খুব সহজ। বিএনপি যে সব ভালো কাজ করতেছে সেটা আমি বলছি না, কিন্তু বিএনপির মধ্যে কিছু তো রিয়েল পদক্ষেপ আছে, কিছু তো উদ্যোগ আছে, অন্তত তারেক রহমানের কিছু প্রচেষ্টা তো আছে, এটা তো বোঝা যায়। সে তো যে জায়গায় পারতেছে না সরি বলতেছে, হ্যাঁ সে যত স্বীকার করতেছে যে এই জায়গাগুলোতে আমাদেরকে সময় দিতে হবে, একটা আন্তরিকতা, কিন্তু তার অকথ্য ভাষায় ধরেন গালাগালি শুরু করা হচ্ছে। এবং এই যে এই ফলে বিএনপির সামনে, হ্যাঁ এই বিএনপির লোকজন যদি মনে করে তারা খুব আরামে আছে, নো, এই যে পলিটিক্যাল সোসাইটি, এই পলিটিক্যাল সোসাইটি বাংলাদেশ পন্থী রিয়েলি ক্ষমতার পার্ট হবে না, কোনো ধান্দা পাবে না, কিন্তু তারা রিয়েলি বিএনপি কে ক্রিটিক করবে, জনগণের হয়ে মতামত উৎপাদন করবে, এরকম একটা সিভিল সোসাইটি, পলিটিক্যাল সোসাইটি আমাদের লাগবে। এটা কিভাবে করবে, এটা বিএনপি কে চিন্তা করতে হবে। আর হইলো এই প্রোপাগান্ডার বাইরে সরকারের সমালোচনা পরিবেশ তৈরি করতে হবে। আপনি যেটা বলতেছেন, এই যে একটা পলিটিক্যাল সোসাইটি, একটা সিভিল সোসাইটি, তারা বিএনপির ভুলগুলিকে ধরিয়ে দেবে, এবং এটা কি তাহলে বিএনপি এই গ্রুপটাকে তৈরি করবে, না গ্রুপটা আপনা আপনি তৈরি হবে, বিএনপিটাকে নার্সিং করবে, কোনটা? এটা আপনা আপনি তৈরি হবে, এটা বিএনপি পন্থী হইলে হবে না, এটা হইতে হবে বাংলাদেশ পন্থী। হ্যাঁ, আওয়ামী লীগ যেরকম বানাইছে ওরকম হইলে হবে না, কিন্তু তারা ক্ষমতার ভাগ পাইলে তারপরে কথা বলবে, না পাইলে বলবে না, বা যেই দল তাকে হালুয়া রুটি দিবে সেদিকে বলবে, ওরকম না। রিয়েল সিভিল সোসাইটি হবে, তারা সাদাকে সাদা বলবে, কালোকে কালো বলবে। বিএনপির পক্ষে বলা দরকার হলে পক্ষে বলবে, বিপক্ষে দরকার হলে বিপক্ষে বলবে, অসুবিধা নাই তো। কিন্তু রিয়েলি ইন্ডিপেন্ডেন্ট একটা সোসাইটি আমাদের লাগবে। কিন্তু আমাদের এনজিও সোসাইটি অলওয়েজ ক্ষমতার সাথে, ফান্ডের সাথে। এই যে আপনার আমেরিকার সাথে যে চুক্তিগুলো করে গেছে, এই সরকার কিভাবে ফাংশন করবে? এই চুক্তিগুলো কারা করছে, কোন শক্তি করছে? তারা তারা এগুলি তো আমাদের সিভিল, এগুলি তো জাতির বিবেক। এই চুক্তিগুলি নিয়ে কি সংসদে আলোচনা হওয়া উচিত ছিল না? হচ্ছে না? অবশ্যই আলোচনা হওয়া উচিত ছিল, সংসদে প্রশ্ন রেজ করা উচিত ছিল, কিন্তু সংসদে প্রশ্ন ওইভাবে রেজ হচ্ছে না। কিন্তু হ্যাঁ, টকশোতে আমরা কথা বলছি, টকশোতে বিএনপির সংসদ সদস্য যারা যায় তারাও কথা বলে, কিন্তু সংসদে আলোচনা হওয়া উচিত। বলে আমি বলতেছি এই যে টোটাল একটা এবং মিডিয়াতে আপনি জানেন যে মিডিয়াতে মালিকানা বিএনপির হইতে পারে, কিন্তু যেভাবে গুপ্ত ভাবে মিডিয়াতে তারা দখল করে নিচ্ছে, মিডিয়া কু হয়ে যাচ্ছে। বিএনপি, এখানে আমি বলতেছি না যে বিএনপি পন্থী মিডিয়া করতে হবে, প্রফেশনাল সাংবাদিকতার পরিবেশ ফিরে আনতে হবে। হ্যাঁ, সেই পরিবেশ ফেরানো এবং রিয়েলি একটা বাংলাদেশ পন্থী সিভিল সোসাইটি করা, এবং এই প্রোপাগান্ডাকে দ্রুত আপনার এটা নিউট্রালাইজ করা। এটা না করতে পারলে জনগণের ট্রাস্ট ফিরবে না। হ্যাঁ, সরকারের প্রতি, সরকার যে জায়গায় ফেল করতে, সরকার বলুক এই জায়গায় আমরা ফেল করতেছি, এই কারণে ফেল করতেছি, জনগণ মাইনা নিবে। কিন্তু মানুষের সাথে মিথ্যা কথা বলার দরকার নেই। কারণ মিথ্যা কথা সরকার না বললেও সরকারের নামে 10,000 ফটোকার্ড সেরা বলা হচ্ছে, পরে সরকার আবার এগুলো ডিবাং করার মতো অবস্থাও তার নাই, তার পেজ সুইং কাজ করে না, তার মন্ত্রণালয়ের মন্ত্রী এক একজন এক এক কথা বলে, কেউ অতি কথা বলে, কেউ বাড়তি কথা বলে, আবার যেটা বলে নাই সেই কথা আপনার ফটোকার্ড হিসাবে সামনে আসে।
হ্যাঁ, ফলে টোটাল মিলাই একটা কেওয়াটিক অবস্থা। আপনি জানেন না, মানুষ বুঝতে পারছে না আসলে গভর্নমেন্ট কি করতেছে, এটা বুঝতে দেওয়া হচ্ছে না। এইভাবে গভর্নমেন্টের সাথে মানুষের সম্পর্ক যদি আপনার আড়াল করা যায়, খুব দ্রুতই সরকারকে অজনপ্রিয় করা সম্ভব। হ্যাঁ, তো এই টোটাল প্রক্রিয়াটা নিয়ে বিএনপি কে চিন্তা করতে হবে। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব রেজাউল করিম রনি। প্রিয় দর্শক, আপনারা শুনলেন জনাব রেজাউল করিম রনির ব্যাখ্যা, এবং উনি কিন্তু বিএনপির এই মুহূর্তে একটা নতুন সরকার এসেছে, এবং ওনার কথাবার্তায় আমি যেটা বুঝতে পারলাম যে বিএনপি আসলে কি করা উচিত সে বিষয়ক একটা পরামর্শ কিন্তু ওনার কাছ থেকে আমরা পেলাম। দেখেন, এখানে আমি একটা কথা বলি যে বিএনপি, আওয়ামী লীগ, জামাত, এনসিপি এটা বুঝি না। আমরা সবাই চাই দেশটা ভালো কিছু হোক, এবং সেই ভালো হওয়ার জন্য এই মুহূর্তে যদি বিএনপিকে কেউ পরামর্শ দিয়ে ভালোর দিকে নিতে পারে, আমি মনে করি সে আসলে কিন্তু দেশের পক্ষে কথা বলছে। এইভাবে জিনিসটা ভাবলে দেখবেন যে অনেক সমস্যার সমাধান হয়ে গেল। কে কোন পন্থী সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হল সে যা বলছে সেটা আমার দেশের উপকারে লাগছে কিনা, অথবা দেশের উপকারে লাগার একটা সম্ভাবনা তৈরি করছে কিনা। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। এখন এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।